চ্যাপ্টার 5-এর ডি জীববৈচিত্র্য এবং সংরক্ষণের একদম শেষ দুটো অংশে আসব। তার প্রথমটা হলো জীববৈচিত্র্য সংরক্ষণে JFM ও PBR এর ভূমিকা। তারপরে পড়াবো ভারতের কিছু বিপন্ন প্রজাতি ও তাদের সংরক্ষণ। তো আমরা আজকে ফার্স্ট পড়াবো হচ্ছে JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এটা একটা ভারতের কেন্দ্রীয় সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রতিষ্ঠিত একটা সংস্থা, যেখানে ভারত সরকার স্বীকৃত কিছু সরকারি এবং স্থানীয় মানুষ, লোকাল পিপল, তারা যৌথ উদ্যোগে স্থানীয় বনজ সম্পদের পরিচালন ব্যবস্থা সম্পন্ন করে। ন্যাশনাল ফরেস্ট অ্যাক্ট এর একটি বিশেষ প্রকল্প রূপে এটাকে পরিগণিত করা হয়। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত একটি ইনস্টিটিউশন, সংস্থা, ইন্ডিয়া গভর্নমেন্টের স্বীকৃত কতগুলো সরকারি উদ্যোগ সঙ্গে লোকাল পিপল অফ দ্যাট পার্টিকুলার এরিয়া, বনের কোনো বনজ মানে বনের সংলগ্ন স্থানীয় মানুষদের নিয়ে স্থানীয় বনজ সম্পদের একটা পরিচালন ব্যবস্থাপনা। এটা ন্যাশনাল ফরেস্ট অ্যাক্ট এর একটা বিশেষ প্রকল্প। এবার আসছি, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের সংজ্ঞাটা কি? সেখানে আমি শুরুতে কি বলছিলাম তোদের, না ভারত সরকার প্রতিষ্ঠিত, ভারতের যে জমিতে বন সৃজন করে যে সংস্থা একটা ক্ষয়িষ্ণু বনভূমিকে পুনরুদ্ধার করে, পতিত একটা জমিতে বনরাজি সৃষ্টি করে সৃষ্টি করার মধ্য দিয়ে বন দপ্তর সঙ্গে স্থানীয় মানুষের যৌথ উদ্যোগকে কাজে লাগিয়ে স্থানীয় মানুষজনের অর্থনৈতিক সমৃদ্ধি সাধন করে, সঙ্গে বনভূমিটাকে রক্ষা করে। এই যে টোটাল একটা সুপরিচালন ব্যবস্থাপনা, সেটাকে আমরা JFM বলি। অ্যাকচুয়ালি JFM এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, ঐতিহাসিক পটভূমি আছে। JFM এর এই ধারণাটা প্রথম পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর যে জেলা, আগে মেদিনীপুর জেলা ছিল, পরে এলো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। তো পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি অরণ্য 1971 খ্রিস্টাব্দে এটা সূত্রপাত হয়। অ্যাকচুয়ালি এই আড়াবাড়ি অরণ্যে শাল গাছ যথেচ্ছভাবে কাটা হচ্ছিল। শাল জঙ্গলের পুনরুদ্ধার করার উদ্দেশ্যে এই প্রকল্প চালু হলো। 1971 সালে তৎকালীন DFO, ডিভিশনাল ফরেস্ট অফিসার শ্রী অজিত কুমার ব্যানার্জির নেতৃত্বে বন সংরক্ষণ আইন, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট অনুযায়ী মেদিনীপুর শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এই আড়াবাড়ি অরণ্যে শাল জঙ্গলকে পুনরুদ্ধার করার উদ্দেশ্যে শাল গাছের চারা রোপণ করা হলো
স্থানীয় জনগণ বন দপ্তরের নির্দেশনায়, পরিচালনায়, সহযোগিতায় শাল গাছ চাষ করে সেই প্রকল্পটি সূচনা করেছিল। স্থানীয় জনগণের দাবি মেনে এই শাল জঙ্গলের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই প্রকল্পের অধীনে সাধারণ এলাকার মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে যাতে অরণ্য সুরক্ষা প্রদান পেতে পারে, স্থানীয় মানুষও যাতে ব্যবস্থা গ্রহণ করতে পারে, সেই সুপরিকল্পিত চেষ্টাকে সুনিশ্চিত করা হয়েছিল। একদিকে যেমন কি বলবো, শাল গাছের মানে শাল বনের পুনরুদ্ধার করা উদ্দেশ্য ছিল, অন্যদিকে লোকাল পিপল অফ দ্যাট পার্টিকুলার এরিয়া, স্থানীয় মানুষের একটা কর্মসংস্থানের সুযোগ হলো। শাল পাতা, শাল গাছের ধুনো, লাল ধুনো, রেজিন, রজন, এই সমস্ত শাল গাছের জঙ্গল থেকে তারা সংগ্রহ করে। These are the raw materials of different purposes. সেগুলো বাজারে বিক্রি করে তারা স্বনির্ভর হলো। শাল পাতার থালা বাটি তৈরি হলো, তারপরে রজন থেকে, ধুনো থেকে এলো বিভিন্ন জ্বালানি, ধূপকাঠি ইত্যাদি তৈরি হলো। তাহলে এই প্রকল্পের মধ্য দিয়ে বন দপ্তরকে এই রূপে উৎসাহিত করলো যে পরবর্তীকালে আড়াবাড়ি অরণ্যের মতো ভারতের অন্যান্য প্রান্তে একাধিক এরকম নতুন নতুন স্থানে বনসৃজন প্রকল্প করা যায় কিনা এটা সক্ষম হলো। মানে these are not a natural forest. যে এফএম এর উদ্দেশ্য ন্যাচারাল ফরেস্টকে লালন পালন করা নয়, সেই পরিচালন ব্যবস্থা নয়। যে এফএম এর উদ্দেশ্য হবে একটা পতিত জমিকে জঙ্গলে পরিণত করা। যে এফএম এর উদ্দেশ্য হবে একটা আগে জমি ছিল, আগে জঙ্গল ছিল, কেটে কুটে সাফ করে দিয়েছে, তাকে পুনরুদ্ধার করা। ক্লিয়ার? ইট ইজ নট দ্যাট। এবারে দেখো এই জেএফএম এর একটা জীববৈচিত্র্য সংরক্ষণে তাদের গুরুত্বটা কি। অ্যাকচুয়ালি জেএফএম এর সাহায্যে স্থানীয় প্রায় 11টা গ্রামের অধিবাসী প্রত্যক্ষ অংশগ্রহণ করতে পেরেছিল এই আড়াবাড়ি অরণ্যকে কেন্দ্র করে, এবং তারা খুব সুন্দরভাবে সচেতন হয়েছিল। যেমন তার পিতা মাতা, তার সন্তান, এদের মধ্যে একটা আর্থিক সম্পর্ক আছে, ঠিক সেরকম একটা জঙ্গল যে তাদের জীবনযাত্রার সঙ্গে প্রত্যক্ষ জড়িত, জঙ্গল যে তাদের আত্মা। মানুষের মনে এই বন দপ্তরের উদ্দেশ্য ছিল সেটা তুলে ধরা, অর্থাৎ তাদের সচেতন করা, চোরাশিকারীদের হাত থেকে জঙ্গলকে রক্ষা করা, জঙ্গলের মূল্যবান যে উদ্ভিদ, মূল্যবান যে প্রাণী, তাদের সুরক্ষা প্রদান করা, বনভূমিরকে একটা সুস্থ স্থিতিশীল একটা সুপরিচালন ব্যবস্থার মধ্য দিয়ে স্থানীয় জনগণ এই প্রকল্পে সামিল হয়ে গেল। এবং এতে বন দপ্তর, স্থানীয় মানুষ যৌথভাবে কাজ করতে শুরু করলো। ফলে বন ধ্বংস যেমন একদিকে রক্ষা পেল, দাবানল যেমন হলো না, এবং বনভূমি সুরক্ষা প্রদান করলো, অবাধে গাছ কাটাও তো বন্ধ হলো। গ্রাম থেকে চলে গেল পশুচারণ ক্ষেত্র তৈরি করা, সেটাও গ্রামের মানুষই বাধা দিতে শুরু করলো। রোগাক্রান্ত গাছগুলোকে হটিয়ে দিয়ে সেখানে নতুন গাছ রোপণ করা, চারা গাছ রোপণ করা, বন সংরক্ষণ করার চেষ্টা করতে লাগলো। শালবনে শুকনো পাতা, শুকনো কাঠ, জ্বালানির যে প্রয়োজনে সংগ্রহ করার ব্যবস্থা করতে পারলো। এবং বনের বিভিন্ন ধরনের যে আরো অনেক উদ্ভিদ আছে, কাণ্ডের বাকল আছে, ফলের বীজ আছে, গাছের মূল আছে,
যেগুলো কিনা বিভিন্ন কি বলবো ঔষধি গুণ আছে, মেডিসিনাল একটা ব্যাপার আছে, সেগুলো সম্ভব হলো। জঙ্গল থেকে মোম, মধু, লাক্ষা, রজন, গঁদ কালেকশন করতে পারলো অর্থনৈতিক মুনাফা অর্জন করার জন্য। শুকনো শাল পাতা সংগ্রহ করে, একটু আগে তোদের সাথে গল্প করছিলাম যে থালা বাটি গ্লাস তৈরি করতে লাগলো, থালা বাটি তৈরি করতে লাগলো। এই যে জিএফএম এর মাধ্যমে গ্রামের মানুষরা তারা অর্থনৈতিকভাবে লাভবান হলো, কর্মসংস্থান পেল। এই অর্থনৈতিক কর্মসংস্থানের সঙ্গে বনের জীববৈচিত্র্য অটুট থাকলো। মানুষ কি হলো, বনের বাস্তুতন্ত্রকে রক্ষা করতে, সুরক্ষিত করতে, উন্নতি সাধন করতে বদ্ধপরিকর হয়ে উঠল। মানে একটা মানুষের সংসারে তার আত্মীয় স্বজন যেমন তার রক্তের সম্পর্কের বস্তুরা মানুষেরা, সঙ্গে তার পাড়াপড়শিরা, ঠিক সেরকম অরণ্যের সম্পদ, দ্যাট ইজ দ্য প্ল্যান্টস অ্যান্ড দ্য অ্যানিমাল স্পিসিসেস, উদ্ভিদ এবং প্রাণী প্রজাতিগুলো এই বন জঙ্গলে যে ছিল, সেগুলোও কিন্তু একত্রে মানে সরাসরি প্রত্যক্ষভাবে আত্মিক সম্পর্কে স্থানীয় মানুষের মনে জড়িয়ে গেল। এইবার আমাদের সিলেবাসের পরবর্তী অংশ, পিবি, বায়োডাইভার্সিটি রেজিস্টার। এই পিবিআরে কেবল রেজিস্টার মানে হচ্ছে একটা, তোমাদের যেমন অ্যাটেন্ডেন্স রেজিস্টার থাকে, ঠিক সেরকম যেখানে তোমার রোল নাম্বার, নাম লেখা থাকে, ঠিক সেরকম পিবিআর, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টারে কেবল উদ্ভিদ ও প্রাণীর নামের তালিকা থাকে না, তাদের বাসস্থান, বর্তমানে তাদের সংখ্যা, তার অর্থনৈতিক মূল্য, তার ব্যবহারিক মূল্য, চাষ পদ্ধতি, তার প্রজননিক পদ্ধতি এবং সম্পদের ব্যবহারকরণ পদ্ধতি, স্থানীয় মানুষ কিভাবে এই সম্পদগুলির কাজে লাগাতে পারবে, সামগ্রিকভাবে এই তথ্যগুলো পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টারে লিপিবদ্ধ থাকে। অর্থাৎ স্থানীয় মানুষের সহযোগিতায় গড়ে ওঠা একটা প্রামাণ্য দলিল, যেখানে স্থানীয় জীব সম্প্রদায় সম্বন্ধে জ্ঞান, তাদের প্রাপ্তি সাধ্যতা, ঠিক আছে, তাদের ব্যবহার, তাদের সম্পর্কে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস সংক্রান্ত একাধিক তথ্য এই পিবিআরে মজুদ থাকে। ইন্ডিয়া গভর্নমেন্ট প্রণীত বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002 সালের এই অ্যাক্ট অনুসারে প্রতিটি গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনকে একটা বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি স্থাপনের নির্দেশ দিয়ে দিয়েছিল। যখন আমফান ঝড়টা এলো, কত গাছপালা নষ্ট হয়ে গেল, কত প্রজাতির গাছপালা এবং প্রাণীর প্রজাতির ধ্বংস সাধন। তখন এই বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি অফ গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, তারা কি করলো, তাদের প্রধান কাজটা কি বলতো, এমন একটা নথি তৈরি করা যাতে স্থানীয় জীববৈচিত্র্য সম্পর্কে সম্পূর্ণ তথ্য সংগৃহীত থাকবে। ঠিক আছে, কোথায় কোন গাছটা কটা আছে, নিম গাছ কোথায় কোথায় আছে, বট গাছ কোথায় কোথায় আছে, অশ্বত্থ গাছ কোথায় কোথায় আছে, ছাতিম গাছ কোথায় কোথায় আছে, এই যে টোটাল হিসেবটা, কোন পাড়ায় কোন গলিতে কোথায়, এই টোটাল সিস্টেমটা
তাই গ্রাম পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির কোন ওয়ার্ডে কোন গলিতে এগুলো সমস্ত নথিভুক্ত থাকে। ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড WBBBB, মানে ডব্লিউর পরে 3টে বি, এই আইন অনুযায়ী পিবিআর তৈরি করার নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশ অনুযায়ী যে যে তথ্যগুলো আছে সেগুলো কি বলছে, প্রজাতি বৈচিত্র্যের সামগ্রিক তথ্য থাকবে, অর্থাৎ সমস্ত প্রজাতি ওই অঞ্চলে যে পাওয়া যায়, ওই পঞ্চায়েতে, ওই মিউনিসিপ্যালিটিতে, ওই কর্পোরেশনে, তার বিভিন্ন প্রজাতির সামগ্রিক তথ্যকে দিতে হবে, নথিভুক্ত করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর কি বলছে, প্রজাতি সমূহের সুনির্দিষ্ট হ্যাবিটাট মানে বাসস্থান সম্পর্কে নির্দেশিত হবে, মানে কোন গলিতে, কোন ওয়ার্ডে, কোন গলিতে, কোন অবস্থানে সেই প্রজাতি সমূহের থেকে প্রাপ্ত জৈবিক সম্পদ সম্পর্কে তথ্য দিতে হবে। কি গাছ, তার কোন কোন অংশ কি কি কাজে লাগে, তাহলে প্রজাতির সামগ্রিক তথ্য, তার বাসস্থান সুনির্দিষ্ট কোথায়, তার থেকে কি বেনিফিশিয়াল অ্যাক্টিভিটিস বা উপকার হয়, এই টোটাল ব্যাপারটা নথি রূপে লিপিবদ্ধ থাকবে। এবার এই যে সম্পদের মূল্য সংগ্রহ করা হয় কি করে জানিস? বলছে ধর কোন একটা প্রজাতি, সেই প্রজাতিগুলির প্রাপ্ত সম্পদের আগে প্রক্রিয়াকরণ করা হয়, তারপর ব্যবহারযোগ্য করে তোলা হয়, স্থানীয় ভৌগোলিক তথ্যকে সংগৃহীত হয়, স্থানীয় মানুষের সহযোগিতায় ওই স্থানীয় প্রজাতিগুলির সংরক্ষণের ধারণা এবং উদ্যোগকে গ্রহণ করা হয়। এই হলো সম্পদের মূল্য সংগ্রহ করার পদ্ধতি। এবারে হলো এই যে পিবিআর, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, তার ব্যবস্থাপনাগুলো কেমন করে নেওয়া হয়। অ্যাকচুয়াল এই তথ্য, এটা একটা তথ্য ভাণ্ডার, তাই না? এটাকে যদি সফল করতে হয় তাহলে পঞ্চায়েত লেভেলে, মিউনিসিপ্যালিটি লেভেলে, কর্পোরেশন লেভেলে যে স্থানীয় মানুষেরা আছে তাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা, উৎসাহটা দরকার। শুধুমাত্র পঞ্চায়েত মেম্বার, সমিতি মেম্বার, জেলা পরিষদের মেম্বার হলে চলবে না, কাউন্সিলর হলে চলবে না, চেয়ারম্যান হলে বা চেয়ারপারসন হলে না, মেয়র হলে চলবে না, বড় চেয়ারম্যান হলে চলবে না। তাদের উদ্যোগ থাকতে হবে, তারা উদ্যোগ নিয়ে স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে তাদের যে জ্ঞানটাকে, তাদের যে নলেজটাকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এবং এই রেজিস্টার শুধুমাত্র উদ্ভিদ প্রাণী প্রজাতির নাম সেখানে তালিকা আকারে থাকবে না, শেখালাম কি তাদের বাসস্থান, তাদের বর্তমান সংখ্যা কি, তাদের অর্থনৈতিক ব্যবহারিক মূল্য কি, এবং তাকে চাষ এবং প্রজননের কৌশলের মাধ্যমে আরও কি করে সংখ্যা বাড়ানো যায়, আরও কি করে ব্যবহারযোগ্য করানো যায়, সেই বিষয় সম্পর্কে পিবিআর তথ্য মজুদ রাখবে। তাই জীব বৈচিত্র্য সংরক্ষণে পিবিআর এর ভূমিকা গুরুত্বপূর্ণ। পিবিআর থেকে একটা এলাকার স্থানীয় প্রাণী বা উদ্ভিদ প্রজাতির যে ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যময়তা, সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় এবং এই নির্দিষ্ট এলাকার যে বায়োডাইভার্সিটি, এলাকার যে অঞ্চলটির যে জীববৈচিত্র্য,
তার যে সম্পদের অর্থনৈতিক গুরুত্ব কি সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। আমি নিম গাছের কথা বলেছিলাম, আমি বট গাছের কথা বলেছি, আমি অশ্বত্থ গাছের কথা বলছি। তাদের গুরুত্বটা কি, তাদের অর্থনৈতিক ব্যাপারটা কি? এই লাইটটা নিবি তো এই মাঝখানে, সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ঠিক আছে, এবার পূর্বে এবং বর্তমানে জীববৈচিত্র্যের অন্তর্গত জীব প্রজাতির সংখ্যার তথ্য, মানে আগে কি সংখ্যা ছিল, এখন সংখ্যাটা কি এসেছে, আগে কি সংখ্যা ছিল, এখন কি সংখ্যা হয়েছে, সংখ্যা বাড়ছে না সংখ্যা কমছে, যদি সংখ্যা বাড়ে তাহলে ভালো, যদি সংখ্যা কমে তাহলে কমার কারণ কি, তাহলে কমছে কেন, রোগে কমছে নাকি মানুষ কোনো অসৎ উপায় অবলম্বন করে কমিয়ে দিচ্ছে। ভেরি রিসেন্ট আমরা একটি বিশেষ অঞ্চলে, নামকরণ করব না, অঞ্চলে কলকাতার সংলগ্ন, সেখানে লক্ষ্য করা গিয়েছিল রাস্তার দুই পাশে লাগানো বড় বড় গাছগুলো শুকিয়ে যাচ্ছে উদ্দেশ্য পরিণোদিত ভাবে। তাহলে যদি এরকম কোনো জায়গায় এই জিনিস চলে তাহলে সেটা বাধা দেওয়া উচিত, কিন্তু যে সেটা রাতের অন্ধকারে হয় তাহলে আমরা বাধা দিতে পারছি না। তার মানে কি, জীববৈচিত্র্যের হ্রাস প্রাপ্তি ঘটলে তার জন্য কি কি কারণ, রোগ কারণ, মানুষ কারণ নাকি জীবাণু কারণ, তাহলে সেই প্রতিরোধ, সেই প্রতিরক্ষা, এই ব্যবস্থাপনা গ্রহণের প্রয়োজন। পিবিআর সেটা বলছে। জীববৈচিত্র্যের কোনো সম্পদ স্থানীয় মানুষ যে অধিক পরিমাণ ব্যবহার করছে, তাহলে কি হবে বলো, সেই তথ্য পাওয়া যাচ্ছে। মানে পিবিআর থেকে তথ্য পাওয়া যাবে কোন কোন সম্পদকে অধিক ব্যবহার করছে, হ্যাঁ, কোন কোন উদ্ভিদ প্রাণীকে অধিক ব্যবহার করছে। এলাকার জীববৈচিত্র্যের অন্তর্গত যে ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ, ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ, সেই ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদগুলো, হ্যাঁ, উদ্ভিদ বৈচিত্র্যের তথ্য ভান্ডার আছে কি, রেজিস্টারে লিপিবদ্ধ আছে কি, তবে কি অবস্থায় আছে, এটা কি আরো বাড়ানো দরকার? কারণ এলাকার যে লোক সংখ্যা, তার নিরিখে ভেষজ উদ্ভিদের যে সংখ্যা সেটা সমাধান করতে পারবে তো, ইত্যাদি। এই হয়ে গেল আমাদের JFM and PBR। তাহলে এখানে আমরা দেখলাম সিলেবাসের লায়ন, ঠিক আছে, প্যান্থেরা লিও পার্সিকা। এই যে সিংহ উত্তর আফ্রিকা, দক্ষিণ পশ্চিম এশিয়া, উত্তর গ্রিস, এই সমস্ত অঞ্চলে ছিল। পরবর্তীকালে তো এগুলো বিভিন্ন কারণে সংখ্যা কমে গেছে, জনসংখ্যা বাড়ছে, বনাঞ্চলে সংকোচন হচ্ছে, গাছপালা কাটা হচ্ছে, সিংহের বাসস্থান কমছে, সিংহের বাসযোগ্য যে আবাসস্থল সেটা কমছে। আমাদের যে গুজরাট, তার গির যে অরণ্য, গুজরাটের গির অরণ্য, তার মধ্য দিয়ে একটা প্রধান সড়ক গেছে, রেল যোগাযোগ হয়। আমি একটু আগে গল্প করছিলাম, ডুয়ার্সেও একই জিনিসই আছে। দিস ইজ এ প্রবলেম ফর দিস পারপাস। তোরা যদি ইউটিউব চ্যানেলে মাঝে মাঝেই দেখবি যে গির অরণ্যের ওখানে দিল্লি মাঝখান দিয়ে সিংহ বেরিয়ে যাচ্ছে, সব গাড়ি দাঁড়িয়ে আছে দুপাশ দিয়ে, হাতি চলে যাচ্ছে ডুয়ার্সে, দাঁড়িয়ে আছে, হাতি তাড়া করছে, চিতা বসে আছে। অস্ট্রেলিয়ায় দেখা যাচ্ছে ক্যাঙ্গারু লাফিয়ে লাফিয়ে দিয়ে, ওখানে ক্যাঙ্গারু রাস্তার মাঝখানে বসে আছে, উট পাখি। তার মানে একটা জিনিস, তাদের ন্যাচারাল হ্যাবিটেট
তার মধ্যে যদি এইরকম ধরনের যদি সমস্যা এসে যায়, তাহলে যা হওয়ার তাই হবে, মারা যাবে সিংহ, ধাক্কা টাক্কা খাবে, মারা যাবে। গন্ডার কত মরে, কত হাতি মরে, কত সিংহ মরে, ঠিক আছে। এবং পরিমিত খাদ্য পানীয় এগুলোর অভাব হচ্ছে, সিংহ তাই কমে যাচ্ছে। আমরা বেশ কিছুদিন আগে আমরা দেখেছি যে গন্ডার গির অরণ্যের ওইখানে তো প্রচুর বন্যা হয়েছিল। এরকম মাঝে মাঝে হয়, কখনো কখনো রোগ হয়, মহামারী হয়ে যায়, কখনো কখনো দাবানল লেগে যায় বিভিন্ন জায়গায়। এই সমস্ত বিভিন্ন কারণে সিংহের সংখ্যা কমে যাচ্ছে। যাক, তার সঙ্গে তো চোরা শিকারীরা আছে, তারা তো সিংহের হাড়, সিংহের নখ, তার চামড়া, তাদের খুব লোভ, তার কেশর, লোমগুলো ব্যাস হত্যা করলো, ব্যাস চড়া দামে বিক্রি করলো। তাহলে এইভাবে যদি হয় তাহলে তো চলবে না। তাই আমরা আজকে শিখব যে এশিয়াটিক লায়নকে বাঁচানোর জন্য, হ্যাঁ, মানে আমরা এশিয়াটিক লায়ন রিইন্ট্রোডাকশন প্রজেক্ট গুজরাটের গির অরণ্যে এশিয়াটিক লায়নকে বাঁচানোর জন্য কিভাবে 1970 সালে ভারতের কেন্দ্রীয় সরকার গির অরণ্যকে ন্যাশনাল পার্ক, জাতীয় বনভূমিতে ঘোষণা করলেন। কি ছিল এই প্রকল্পের উদ্দেশ্য? বলছে দেখো, সংরক্ষিত এই বনাঞ্চলটায় প্রচুর শুষ্ক তৃণভূমি, ড্রাই গ্রাসল্যান্ড, ফাঁকা পর্ণমোচী বৃক্ষ, ডেসিডুয়াস ট্রিজ, এবং এই ধরনের পরিবেশে সিংহ নাকি থাকতে খুব ভালোবাসে। কিন্তু এদের এই পছন্দসই বাসস্থানের সঙ্গে যদি তাদের পছন্দ মতো পর্যাপ্ত খাদ্য, চিতল হরিণ, বনের শূকর, গরু, মোষ প্রভৃতির সাপ্লাই করা সুব্যবস্থা না থাকে, তাহলে তো সমস্যা। তাই সংরক্ষণের ক্ষেত্রে একটা দিক উল্লেখ করা হলো, দ্য সাপ্লাই অফ ডিফারেন্ট টাইপস অফ ফুডস দ্যাট আর নেসেসারি ফর এশিয়াটিক লায়ন। তাই জন্য সেখানে চিতল হরিণ ছাড়া হলো, বন্য শূকর ছাড়া হলো, গরু ছাড়া হলো, মোষ ছাড়া হলো, ক্লিয়ার। এবং প্রচন্ড টেম্পারেচার বেড়ে যায় গ্রীষ্মকালে, ওখানে প্রখর গ্রীষ্মতাপ, যাতে ওই বনের থাকা প্রাণীগুলো তাপে জল শুকিয়ে যেতে পারে, তাতে যাতে মিষ্টি জলের, পানীয় জলের অভাব না হয়, তাই সেখানে জলাশয় স্থাপন করা হয়। ন্যাশনাল পার্ক তৈরি করার মাধ্যমে সেখানে শিকার ধরা যাবে না, প্রজননের জন্য নিভৃত প্রজনন ব্যবস্থা করতে হবে। ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট আইন প্রণয়ন করতে হবে, প্রণয়ন করে প্রয়োগ করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, সিংহ মারাকে নিষিদ্ধ করতে হবে। এবং বিনা অনুমতিতে সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে পারবে না। এবং কৃত্রিম প্রজননের ব্যবস্থার মাধ্যমে সেখানে সিংহের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করতে হবে। প্রাকৃতিক কোনো দুর্যোগ হলে, যদি কোনো সংক্রামক রোগ হয়, তাহলে যেন আক্রান্ত ওই সিংহগুলো মৃত্যু হয়, তবে কিন্তু বন দপ্তরকে সতর্ক, বনকর্মীদের সতর্ক থাকতে হবে কিভাবে
রোগাক্রান্তগুলোকে সুস্থ করে তোলা যায়, ভালো থাকাগুলোকে রোগের হাত থেকে রক্ষা করা যায়, মৃত্যুর হাত থেকে রক্ষা করা যায়। আমাদের ভারতবর্ষের গুজরাটের গির জাতীয় উদ্যানে এশিয়াটিক লায়ন প্রজেক্ট আছে। নেক্সট সিলেবাস বলছে কুমির। ভারতে কুমিরের যে প্রজাতিগুলো আমরা পাই তার অ্যাকচুয়াল 3 ধরনের প্রজাতি পাই। একটা হচ্ছে লবণাক্ত জলের যে কুমির, ক্রোকোডাইলাস পোরোসাস। ক্রোকোডাইলাস পোরোসাস, ঘরিয়াল গেছো কুমির, এটা। আরেকটা হলো ইন্ডিয়ান মাগার। এই 3টে ধরনের প্রজাতি ভারতবর্ষে পাওয়া যায়। এখন ঘটনা হলো এই ঘরিয়ালের সংখ্যা অত্যন্ত কমে গেছে, অবলুপ্ত হওয়ার পথে। কারণ এই লবণাক্ত জলের যে কুমির, হ্যাঁ, আর বিরল হয়ে চলে আসছে সংকটাপন্ন প্রজাতি, এন্ডেঞ্জার স্পিসিসের কথা এক্ষুনি তোদের সাথে গল্প করছিলাম, তাতে পরিণত হয়েছে। এবার বলছে যে কুমিরের সংখ্যা কমছে কেন? কুমিরের সংখ্যা কমছে কেন? তার কারণ হলো আগের মতো বাসস্থান কমে যাচ্ছে। মানুষ যে ট্রলার নিয়ে যাচ্ছে মাছ ধরতে, নৌকো নিয়ে যাচ্ছে, মেরে দিচ্ছে, আর মানুষকেও ধরে নিয়ে যাচ্ছে, সে আরো সাংঘাতিক। মাঝে মাঝে এরকমই হয়, আমরা শুনি, শিকার করছে। তাদের চামড়া, মাছ কাঁকড়া ইত্যাদি খাবার অভাবজনিত কারণেও মরে যাচ্ছে। ঠিক আছে, জেলেরা মাছ ধরতে যাওয়ার সময় জেলে আটকে যাচ্ছে জালে, এবার কেটে মেরে দিচ্ছে। তাছাড়া তো বিশ্ব উষ্ণায়নের কারণে জলের তাপমাত্রাও বেড়ে যাচ্ছে, ফলে ডিম ফোটার সমস্যা হচ্ছে এখন, তাই না? এবং আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে মানে লিঙ্গ অনুপাত কমে যাচ্ছে, গন্ডগোল হচ্ছে। এই জন্য কুমির সংরক্ষণের জন্য ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামস, আর একটা হলো FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এর সহযোগিতায় ভারত সরকার 1975 সালে কুমিরের প্রজনন ও পরিচালনা সংক্রান্ত একটি প্রজেক্ট ক্রোকোডাইল গ্রহণ করে, যেখানে আমাদের ভারতবর্ষের উড়িষ্যায় ভেতরকণিকা অভয়ারণ্যে আর পশ্চিমবঙ্গের সুন্দরবনে ভগবতপুর কুমির প্রকল্প উল্লেখযোগ্য। আমি নিজে ঘুরে এসেছি ভগবতপুর কুমির প্রকল্প। সেখানে মানে কুমির প্রকল্পের উদ্দেশ্যটা কি? বলছে সুদক্ষ একটা সরীসৃপ বিশেষজ্ঞ চাই, যিনি বনকর্মীদের প্রশিক্ষিত করবেন, করে কুমিরের সায়েন্টিফিক পদ্ধতিতে কি করে ডিম উৎপাদন করা যায়, কি করে স্টেজ বাই স্টেজ, ধাপে ধাপে সংরক্ষণ করা যায়, নিষিক্তকরণ অনিষিক্তকরণ ডিমের পার্থক্য করা যায়, নিষিক্ত অনিষিক্ত ডিমের পার্থক্য করা যায়, এবং ডিম থেকে যে বাচ্চাটা বেরোলো তাকে উপযুক্ত কৃত্রিম পরিবেশে নির্গত করলো, করে তাকে কি করে সাবধানে রাখা যায় এবং তাকে লালন পালন করানো যায়, সমস্ত প্রশিক্ষিত করতে হবে। তার হাত দেখাশোনা করবে, কি ভয়ঙ্কর ব্যাপার বোঝা যায়। এবং তাকে সেভাবে প্রোটেকশন রাখতে হবে, কারণ বড়গুলোর সঙ্গে যুঝতে হবে না, আক্রমণ করবে, বুঝে নিতে হবে। কুমিরকে তার নিজ পরিবেশে সংরক্ষণ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। শুড বি কনজার্ভড ইন ন্যাচারাল হ্যাবিটাট। এবং কুমিরগুলো যখন বড় হলো, হওয়ার পর নদী সমুদ্রে ছেড়ে দিতে হবে, নাম্বারিং করা থাকে।
এবং স্থানীয় মানুষকে অবহিত করতে হবে কুমির প্রকল্পের সঙ্গে, যে হ্যাঁ দেখো, সংরক্ষণের মাধ্যমে লোকাল পিপল থেকেও নিয়ে আসতে পারো কর্মী, এর গুরুত্বটা কোথায় বোঝাতে হবে। ঠিক আছে, এইগুলো কুমির প্রকল্প। এবার আসছি লাস্ট, রেড পান্ডা। মানে বনবিড়ালের মতো দেখতে আর কি, হ্যাঁ, এবং আগুনের মতো যে রং সেরকম দেখতে। দার্জিলিং এর এতে মিউজিয়াম, মানে এটা আর কি জুলজিক্যাল পার্কে অসাধারণ, মানে অনেকগুলো আছে ওদের, অনেকগুলো প্রোডাকশন হয়েছিল, আবার সেগুলোকে আবার ছেড়েও দিয়েছে, আবার যা মানে সংখ্যা বেড়ে গেছে অনেক। এবং গায়ে ভালো লোম আর সুন্দর কালার। আমি আমার যদি কোনো দার্জিলিং এর এটা ছবিটা থাকে আমি এটা গ্রুপে পাঠিয়ে দেবো সবার। এবং দেখো এদের গায়ে লম্বা মোটা লম্বা একটা লেজ, লেজটা লম্বা রোস, সাদা রঙের লোম কখনো কখনো। এটা একটা আমাদের স্তন্যপায়ী একটা এন্ডেমিক প্রজাতি। এন্ডেমিক মানে কি? আমাদের দেশের প্রজাতি। বর্তমানে এটা সিকিম, পশ্চিমবঙ্গের যে হিমালয়ের পাদদেশ অঞ্চল, হ্যাঁ, অরুণাচল প্রদেশ, মেঘালয়ে পাওয়া যায়। একে ফায়ার ফক্স বলে, লেজার পান্ডা বলে, ক্যাট বিয়ার বলে। IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দি কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, তাদের প্রযুক্ত যে রেড ডাটা বুক, সেখানে মানে ভার্নারেবল স্পিসিস বা সংকটাপন্ন প্রজাতি মধ্যে বলা আছে। সেখানে ভারত ছাড়াও ভুটান, চীন, নেপাল, মায়ানমারেও এই রেড পান্ডার অস্তিত্বের কথা উল্লেখ করা আছে। এবার আমরা আসতে চাই যে কি কি কারণ যে রেড পান্ডার সংখ্যা কমে গেল। দেখ, মানুষ তো বনে কাঠ সংগ্রহ করতে যায়, কৃষিজ কার্যের জন্য জমি কমানো হয়, বনভূমি কেটে ফেলছে। এবার দেখ, মূলত মানে এই যে এই প্রাণী রেড পান্ডা মূলত বাঁশ গাছ, ইউক্যালিপটাস গাছ, বুঝলি, এদের পাতাই খাদ্যরূপে গ্রহণ করে। কিন্তু গাছ কেটে ফেলা হচ্ছে, গাছ কেটে ফেলতেই, বাঁশ এবং ইউক্যালিপটাস গাছ কেটে ফেলতেই এদের সংখ্যা যাচ্ছে কমে। আমার মানে আমরা ক্লাস 7-এ একটু পড়েছিলাম, দেখ মনে করে দেখ, কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় ইউক্যালিপটাস গাছের খাদ্য তৈরির পরিমাণ কমে গেছে। ফলে ইউক্যালিপটাস গাছের উপর নির্ভরশীল এই রেড পান্ডা খাদ্যভাবে তারা মারা যাচ্ছে, তাদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। এটা একটা কারণ। এদের যে লোমশ চামড়া, সেটা বেশ মোটা লম্বা, লোমশ যে লেজ, এটা লোভ আছে অনেকের। চোরা শিকারীরা টুপি, পোশাক টোশাক, জ্যাকেট ইত্যাদির জন্য খুব চাহিদা থাকা এই প্রাণীটাকে হত্যা করে নিয়ে নিচ্ছে, এই জন্য কমছে। তাই রেড পান্ডা সংরক্ষণ করার জন্য WWF, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, এই সংস্থাটি সিকিমের প্রাকৃতিক পরিবেশ, বন্যপ্রাণী দপ্তর, অরুণাচল প্রদেশ, তাদের সরকার এই পরিবেশটাকে বন দপ্তরের যৌথ প্রচেষ্টায় নিয়ে 2005 সালে রেড পান্ডা কনজারভেশন প্রজেক্ট চালু করলো। সিকিমের বার্সে আমার একবার যাওয়ার ইচ্ছা ছিল, পৌঁছাতে পারিনি। ওখানে রডোডেনড্রন গাছ পাওয়া যায়, খুব ভালো ভালো প্রজাতির ফুল হয় রডোডেনড্রন গাছে। এই বার্সে রডোডেনড্রন অভয়ারণ্যে এবং কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভে, এছাড়া আমাদের যে পশ্চিমবঙ্গ
দার্জিলিং জেলার এক্ষুনি আমি তোমাদের বলেছিলাম পদ্মজা নাইডু চিড়িয়াখানায় রেড পান্ডা প্রজেক্ট চালু আছে। এই রেড পান্ডা প্রজেক্ট এর ক্ষেত্রে বাঁশ এবং ইউক্যালিপটাস সঙ্গে আরো অনেক কিছু গাছ, এই উদ্ভিদগুলোকে এখন জ্বালানি রূপে বন্ধ করে দেওয়া হয়েছে। বদলে স্থানীয় মানুষকে বীজ বর্জ্য বিভিন্ন বস্তু থেকে জৈব জ্বালানি তৈরি করা, বর্জ্য থেকে তৈরি করা, এই উৎপাদনে প্রশিক্ষিত করা হচ্ছে। যেমন অরুণাচল প্রদেশে সিসিএ কমিউনিটি কনজার্ভড এরিয়া নামক কতগুলো বসতি অঞ্চল তৈরি করা হয়েছে। সেখানে স্থানীয় মানুষকে রেড পান্ডা সংরক্ষণে অংশীদার করে দেওয়া হয়েছে। সিকিম আরো কিছু অঞ্চলে সেখানে একটা আদর্শ একটা পরিবেশ তৈরি করা হয়েছে। ঠিক আছে, এমন একটা পরিবেশের মধ্যে সুনিয়ন্ত্রিত তত্ত্বাবধানে প্রজনন ঘটিয়ে অসংখ্য অপত্য তৈরি করা হচ্ছে। আমি যখন দার্জিলিং এর পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্কে পৌঁছালাম, আমি দেখে ভাবলাম কতই এখানে কি হয় বলে, এখানে রিপ্রোডাকশনও করানো হয়, কৃত্রিম প্রোডাকশন হয়, রিপ্রোডাকশন হয়। তারপরে জঙ্গলে ছেড়ে দিয়েছে, এই তো এই বছরই ছেড়ে দেওয়া হয়েছে, বেশ কয়েকটা, 4টা না 5টা ছেড়ে দিয়েছে কুসম। তার মানে জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করার জন্যই তো এই সমস্ত জুলজিক্যাল পার্ক, এই সমস্ত প্রকল্প। সব ক্ষেত্রে যদি তাদের নিজের আবাসস্থলে সংরক্ষণের ব্যবস্থাপনা করা হয় তাহলে তো আরো ভালো। দার্জিলিং এর সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, অরুণাচল প্রদেশ, হ্যাঁ, এই যে জায়গাগুলো আমরা বললাম, এগুলোতে সংরক্ষণ করা হয়ে থাকে। তাহলে আমরা আজকে সিলেবাসের